চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। হ্যাঁ প্রিয় দর্শক, চোখের আলো থাকলেই তবে চোখের বাহিরের জগৎটাকে আমরা আলোকিত দেখতে পাই। চোখের আলো না থাকলে চোখের বাহিরের গোটা জগৎটাই অন্ধকার। তবে শৈশব, কৈশোর থেকে শুরু করে বার্ধক্য, যে কোনো বয়সেই নানা কারণে চোখের সমস্যা দেখা দিয়ে থাকে। সেসব সমস্যা আর সম্ভাব্য চিকিৎসা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। স্বাগত সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগ এবং শল্য চিকিৎসা নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতেই যেতে চাই, সেটি হচ্ছে রেটিনা বলতে আসলে কি বোঝায়? রেটিনা হচ্ছে চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ। আমাদের চোখের মধ্যে যে আলো প্রবেশ করে সেটি প্রথমে কর্নিয়া, লেন্স এবং রেটিনার সামনে একটি জেলির মতো পদার্থ রয়েছে যাকে আমরা বলি ভিট্রিয়াস। তাকে ভেদ করে এই রেটিনাতে গিয়ে আলো পড়ে এবং সেখান থেকে আলোর এই অনুভূতি অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনে পৌঁছালেই আমরা দেখার অনুভূতি প্রাপ্ত হয়। এটি হচ্ছে চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ। এটি মূলত আসলে ব্রেইনেরই একটি অংশ। রেটিনা এবং ভিট্রিয়াসের কথা বলছিলেন, সেক্ষেত্রে রেটিনা এবং ভিট্রিয়াসে সাধারণত কি কি রোগ হয়ে থাকে? শরীরের যে কোনো রোগেই রেটিনাকে আক্রান্ত করতে পারে। হ্যাঁ, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, যে কোনো ইনফেকশাস ডিজিজ, বিশেষ করে টিবি, টিউবারকুলোসিস, এছাড়া অটোইমিউন ডিজিজগুলো যেমন বাত, ব্যথা, বিভিন্ন ধরনের, আমরা একটা বলি সবাই জানে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস, এই ডিজিজ সব কিছুই চোখের রেটিনাকে আক্রান্ত করতে পারে। নিশ্চয়ই। আজকে আমরা কথা বলছিলাম ডায়াবেটিস জনিত যে রোগগুলো নিয়ে, সেটি নিয়ে। সেক্ষেত্রে আসলে এই যে ডায়াবেটিস জনিত চোখের রেটিনায় আসলে কি কি রোগ হয়ে থাকে? ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে মাইল্ড ফর্ম বা এটিকে বলে বিনাইন ফর্ম, সেটি হচ্ছে নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আরেকটি হচ্ছে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটি কিছুটা খারাপ এবং এটি চোখে রক্তক্ষরণ এবং নানা জটিলতার সৃষ্টি করে। এখন নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটিকে আমরা চার ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে মাইল্ড ফর্ম, মাইল্ড এনপিডিআর, আর হচ্ছে মডারেট এনপিডিআর, আর হচ্ছে সিভিয়ার এনপিডিআর এবং ভেরি সিভিয়ার এনপিডিআর। এর মধ্যে যে এই রোগগুলো, এই নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যদি কোনো রক্তক্ষরণ না থাকে, যদি চোখের যে অংশটা দিয়ে দেখে সেই অংশে যদি পানি এবং চর্বি জমা না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে জমা থাকে, যদি জমা না থাকে এগুলো আমরা ফলো আপ করি। আচ্ছা, চিকিৎসা পদ্ধতি। আর যদি থাকে জমা পদ্ধতি, যদি পানি জমে থাকে, চর্বি জমে থাকে, সেগুলো আমরা ইনজেকশন, অনেক সময় লেজার দিয়ে চিকিৎসা করে থাকি। আর হচ্ছে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেটি খুবই খারাপ ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির অ্যাডভান্স ফর্ম বলতে পারি। এটিকে আমরা আবার বিভিন্নভাবে ভাগ করে থাকি, যেমন হাই রিস্ক পিডিআর, সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি। তো যাই হোক, তবে এই ডিজিজটা, এই নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটি কিন্তু খুব খারাপ। এটির ক্ষেত্রে ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয়। এই ভঙ্গুর রক্তনালীগুলো অনেক সময় ফেটে গিয়ে ভিট্রিয়াসে রক্তক্ষরণ করে, যেটিকে আমরা বলি ভিট্রিয়াস হ্যামোরেজ। এছাড়া এটি যেটা করে সবচেয়ে ডিভাস্টেটিং, সেটি হচ্ছে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। যেটা করে সেটাই হচ্ছে এটাই প্লোরিফারেশন হয়, এই ভঙ্গুর রক্তনালীটা বেড়ে গিয়ে একটা পাতলা পর্দার মতো সৃষ্টি করে। সে পাতলা পর্দাটা সংকুচিত হয়ে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসে। এটিকে বলি আমরা ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। অনেক সময় এটি ছিদ্রেরও সৃষ্টি করতে পারে রেটিনাতে। তখন আমরা বলি বোথ ট্র্যাকশন এবং কম্বাইন্ড রেটিনাল ডিটাচমেন্ট। ট্র্যাকশনও থাকে, সাথে ছিদ্রের সৃষ্টি করে থাকে। তার মানে এটি খুব খারাপ ডিজিজ, রেটিনাকে পার্মানেন্টলি এটি নষ্ট করে ফেলতে পারে। নিশ্চয়ই। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। এই যে আমরা দেখছি, এটা আসলে ভেরি সিভিয়ার এনপিডিআর একটি চিত্র। পরবর্তী ছবিতে আমরা যাব। হ্যাঁ, এটি ভেরি সিভিয়ার এনপিডিআর এর সাথে আমরা যেহেতু বলছি যে চোখের রেটিনার কেন্দ্রে পানি জমেছে, মেকুলাতে পানি জমেছে। আচ্ছা, এটি হচ্ছে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আমরা দেখছি যে
চোখের যে নার্ভটা আছে সেটাকে অলরেডি প্লোরিফারেশন বা ভঙ্গুর রক্তনালী সেটাকে ঢেকে ফেলেছে, ফ্যান শেপ যে চিত্র সেটাকে ঢেকে ফেলেছে এবং তার এই ভঙ্গুর রক্তনালী যত কালপিট এবং এটি খুব খারাপ ধরনের ডিজিজ সৃষ্টি করতে পারে। নিশ্চয়ই, পরের ছবিতে দেখব একটু আমরা। এই যে রক্তক্ষরণ সৃষ্টি করেছে ভঙ্গুর রক্তনালী, এটি দেখা যাচ্ছে। আমরা পরবর্তী ছবির মাধ্যমে একটু দেখে নিতে। এই যে ট্র্যাকশন, আমি যে বলেছি যে ভঙ্গুর রক্তনালী প্লোরিফারেশনে বেড়ে গিয়ে একটা পাতলা পর্দার মতো সৃষ্টি করে, সেই পর্দা রেটিনাকে টান দিচ্ছে, এটিকে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট আমরা বলে থাকি। আর সেক্ষেত্রে আসলে আরেকটি বিষয়, আমরা অনেকগুলো বিষয় শুনছিলাম, রোগগুলো কি কি রয়েছে, ধাপগুলো আপনি বলছিলেন। সেক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে আমি যদি একটু আপনার কাছে জেনে নিতে পারি, লক্ষণ উপসর্গ আসলে কেমন থাকে? কারণ রোগীরা তো শুরুতেই আসলে চিকিৎসকের শরণাপন্ন হন না, কি দেখে আসলে তারা বুঝবেন? আসলে এখন আমরা ডায়াবেটিক সচেতন, আমাদের ন্যাশনাল আই কেয়ার, জাতীয় ন্যাশনাল আই কেয়ারের অনেকগুলো প্রোগ্রাম আছে, এই যে জাতীয়ভাবে এটি আমাদের সরকার পরিচালিত করে, সেই পরিচালিত ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং একটি গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ডায়াবেটিস রোগী আমরা তাদেরকে বলে থাকি, চোখের ডাক্তাররা বলে থাকে, তারা রোগীর চোখ 6 থেকে 1 বছর পর পর চোখ দেখাবে। এখন দেখাতে গেলেই অনেক সময় দেখা যায় যে অনেক সময় যাদের মাইল্ড টু মডারেট ফর্ম আছে তাদের সাধারণত কোনো কমপ্লেন থাকে না, যদি যে চোখের যে কেন্দ্র বা মেকুলাতে যদি কোনো পানি বা চর্বি জমে না থাকে। যদি পানি বা চর্বি জমে থাকে তখন রোগীরা বলে আমরা চোখে কম দেখছি, এই কমপ্লেনটা নিয়ে আসে। এছাড়া প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটাকে আমি বলেছি কিছুক্ষণ আগেই যে এটা খুব খারাপ ধরনের একটি অসুখ, সেই ক্ষেত্রে অনেক সময় যে রেটিনাতে রক্তক্ষরণের সৃষ্টি হয়, সেই রক্তক্ষরণ অনেক সময় ফেটে গিয়ে চোখের যে ভিট্রিয়াসে রক্তক্ষরণ করে এবং রোগীর দৃষ্টি ঝাপসা হয়ে আসে, এটি একটি। আর এইটি মূলত আরেকটা যেটা করে সেটা হচ্ছে এটা একটু প্লোরিফারেশন, পাতলা পর্দার মতো সৃষ্টি করে, সেই পর্দাটা সংকুচিত হয়ে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসে এবং রেটিনাকে পার্মানেন্টলি ড্যামেজ করতে পারে রেটিনা ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট বলি। তো প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে দৃষ্টিশক্তি অনেক কমে আসে, অনেক সময় রক্তক্ষরণ হলে রোগী বলে চোখের সামনে যেন লাল লাল কি যেন ভাসছে এবং চোখের দেখতে পাচ্ছে না, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। এটি সাধারণত ডায়াবেটিক রোগীরা আমাদের কাছে কমপ্লেইন নিয়ে আসে। চোখের সার্জারি শব্দটি শুনলে আসলে রোগীরা কিন্তু এক ধরনের ভয়ের মধ্যে দিয়ে যান, এক ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে যান। কখন এবং কোন ক্ষেত্রে সার্জারি আসলে প্রয়োজন হয়ে থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে? সাধারণত আমি কিছুক্ষণ আগেই বলেছি, যদি চোখের যে কেন্দ্র সেটা প্লোরিফারেটিভে হতে পারে, নন প্লোরিফারেটিভ কেন্দ্রে সেখানে পানি এবং চর্বি জমতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাধারণত ইনজেকশন বা লেজার দিয়ে চিকিৎসা করে থাকি। কিন্তু সার্জারি কখন লাগে? যখন আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ভঙ্গুর রক্তনালী যদি ফেটে গিয়ে ভিট্রিয়াস চোখের সামনে রেটিনার সামনে যে জেলির মতো পদার্থ আছে তাতে যদি রক্তক্ষরণ হয়, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে, সেটি আমরা সাধারণত অপারেশনের মাধ্যমে পরিষ্কার করে থাকি। অপারেশন যে ভিট্রেক্টমি অপারেশন করে আমরা ভিট্রিয়াসটাকে কেটে ওখানে লেজার করে দিই, এই যে ভঙ্গুর, তাতে ভঙ্গুর রক্তনালীগুলো রিগ্রেস হয়ে যায় এবং সাধারণত ব্লিডিংটাও কম হয়। নিশ্চয়ই, আপনি আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন, সেক্ষেত্রে ঢাকা আই কেয়ার হসপিটালে এই ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতির ব্যবস্থাপনা রয়েছে কিনা দর্শকদের উদ্দেশ্যে, কারণ দর্শকরা অনেকেই আসলে জানতে চান যে ঢাকা আই কেয়ার হসপিটালে গেলে সেই সুবিধাটি পাবেন কিনা তারা। অবশ্যই ঢাকা আই কেয়ার হসপিটাল একটি অত্যাধুনিক হসপিটাল। এখানে আধুনিক সব যন্ত্র রয়েছে এবং সেই যন্ত্রগুলো দিয়ে আমরা চোখের বিভিন্ন ধরনের রোগ নির্ণয়, বিশেষ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে বিভিন্ন ধরনের পরীক্ষা, ওকুলার কোহেরেন্স টোমোগ্রাফি, বিএস স্ক্যান, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা রোগটা নির্ণয় করে থাকি। এছাড়া আমাদের অপারেশনের জন্য রয়েছে অত্যাধুনিক কনস্টেলেশন মেশিন এবং লেজার মেশিন রয়েছে এবং সেই লেজারের মাধ্যমে আমরা এগুলোর চিকিৎসা করে থাকি। এবং এছাড়া যে আমাদের যে ভিট্রেক্টমি মেশিন আছে এবং সেই ভিট্রেক্টমিটা হচ্ছে কনস্টেলেশন মেশিন যেটাকে বলছি সেটা, এবং আর সাথে অত্যাধুনিক মাইক্রোস্কোপ আছে যেগুলো পৃথিবীর সবচেয়ে দামি মাইক্রোস্কোপ এবং মেশিন দুইটাই আমাদের, এই দুটোর মাধ্যমেই আমরা খুব সফলতার সাথে আমরা চোখের এই রেটিনার রোগের চিকিৎসা করে থাকি। আমরা যদি একটি ছবির মাধ্যমে দেখে নিতে পারি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অত্যাধুনিক কনস্টেলেশনের মাধ্যমে আমরা ভিট্রিয়াস হেমারেজ অপারেশন করার যে চিত্র, এটা এখানে দেখা যাচ্ছে। পরবর্তী ছবিতে একটু আমরা দেখব।
এখানে আমরা লেজার করছি, যে আমি বলেছি যে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে লেজার করতে হয়, সেই লেজার আমরা এখানে করছি, এটাই দেখা যাচ্ছে এখানে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আমরা শুনছিলাম, পরবর্তীতে আপনার কাছে আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপজনিত জটিলতা। চোখের রেটিনার ক্ষেত্রে সেই রোগগুলো আসলে কি কি? উচ্চ রক্তচাপজনিত জটিলতায় চোখের রেটিনায় বিভিন্ন ধরনের রোগ হয়। প্রথম হচ্ছে উচ্চ রক্তচাপ নিজেই একটি রোগ করতে পারে, সেই রোগটি হচ্ছে আমরা বলে থাকি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এটার আবার 4টা স্টেজ আছে, যেটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। গ্রেড 2, 1 এবং 2তে তেমন কোনো চোখের বোঝা যায় না, কোনো সিমটম থাকে না বা বোঝা যায় না, কিন্তু গ্রেড 3 এবং গ্রেড 4-এ অনেক সময় রোগীর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। সেক্ষেত্রে একটি চিকিৎসা, যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ইটসেলফ যখন এটা করে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি করে, তখন এটি আমার হাইপারটেনশনটাকে কন্ট্রোল করতে হয়, এবং কন্ট্রোল করলে সেক্ষেত্রে এবং কিডনি ফাংশনগুলো যদি হ্যাম্পার হয়ে থাকে বা ক্ষতি হয়ে থাকে কিডনিতে, সেটিরও চিকিৎসা নিতে হয়। তার করলে এই যে রোগীর যখন প্রেশারটা নেমে যায়, শরীরের প্রেশারটা যখন নেমে যায়, তখন আপনি থেকে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি চলে যায়। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং রেটিনাল ডিটাচমেন্ট এটি নিয়েও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগ এবং শল্য চিকিৎসা নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট অভিজ্ঞ রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ফিরছি ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগ এবং শল্য চিকিৎসা নিয়ে আজকের আলোচনায়। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট চোখের রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে শুনছিলাম, আপনার কাছে উচ্চ রক্তচাপ নিয়ে শুনছিলাম জটিলতা, পরবর্তীতে আসলে ডায়াবেটিস জটিলতা। সেক্ষেত্রে আসলে রেটিনাল ডিটাচমেন্ট এর আসলে কোনো প্রকারভেদ রয়েছে কিনা? রেটিনাল ডিটাচমেন্ট এর প্রকারভেদ, যে রেটিনাল ডিটাচমেন্ট এটি ডায়াবেটিসের কারণেও হতে পারে, এবং ডায়াবেটিসের কারণে কিভাবে রেটিনাল ডিটাচমেন্ট, কিছুক্ষণ আগেই আমি বলেছি, সেটি হয় হচ্ছে প্লোরিফারেশন বা যে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সেই ক্ষেত্রে অনেক সময় ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয়, সেই ভঙ্গুর রক্তনালী প্লোরিফারেশন বা বেড়ে গিয়ে একটি পাতলা পর্দার মতো সৃষ্টি করে, সেই পাতলা পর্দা রেটিনার উপর দিয়ে বেড়ে সংকুচিত করে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসে, এটিকে বলে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। এটি আবার অনেক সময় রেটিনাতে ছিদ্রের সৃষ্টি করতে পারে, সেই ছিদ্র যদি করে তাহলে কম্বাইন্ড রেটিনাল ডিটাচমেন্ট, যে ছিদ্রের মাধ্যমেও রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে, আবার টানের মাধ্যমে হচ্ছে, এটাকে কম্বাইন্ড রেটিনাল ডিটাচমেন্ট বলে থাকি। সেই কম্বাইন্ড রেটিনাল ডিটাচমেন্ট যদি হয়ে থাকে, এগুলোকে আমরা শল্য চিকিৎসার মাধ্যমে অপারেশন করে সাধারণত আমরা রোগীকে একটি কার্যকরী দৃষ্টিশক্তি দেওয়ার চেষ্টা করে থাকি। রেটিনাল ডিটাচমেন্ট এর চিকিৎসা পদ্ধতি স্যার কি কি রয়েছে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে এবং সেটি বাংলাদেশে হচ্ছে কিনা? হ্যাঁ, এই যে আমরা যে রেটিনাল ডিটাচমেন্ট বা এই ডায়াবেটিস জনিত রেটিনা, সেটি একটি চিকিৎসা পদ্ধতি, সেটা হচ্ছে প্লাস প্ল্যানা ভিট্রেক্টমি। প্লাস প্ল্যানা ভিট্রেক্টমি করে আমরা যেটা দেখেছি কিছুক্ষণ আগে, যে আমাদের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে, কনস্টেলেশন মেশিনের মাধ্যমে স্ক্লেরাতে 3টা ফুটো করে আমরা রেটিনা ভিট্রাসকে কেটে এবং তার মেমব্রেনগুলোকে আমরা সেপারেট করে বা আলাদা করে আমরা রেটিনাকে সেটেল করি এবং লেজার করে থাকি। এটির মাধ্যমে আমরা চোখের যে সেন্টার অংশটা আছে বিশেষ করে, সেটিকে আমরা প্রিজার্ভ করার চেষ্টা করি, এবং এটার ফলে রোগীর চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে বা একটা কার্যকরী দৃষ্টিশক্তি রোগী পেয়ে থাকে, যেটার মাধ্যমে একদমই রোগী পরবর্তী জীবনে দেখার অনুভূতি প্রাপ্ত হয়। নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে স্যার দেখে নিতে পারি। এটা তো হেলদি আই, আমরা দেখতে পাচ্ছি যে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে, ট্র্যাকশনের ওখানে আবার ছিঁড়েও গেছে, এটা ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। এগুলো আমরা সাধারণত ভিট্রেক্টমি অপারেশনের মাধ্যমে করে থাকি। নিশ্চয়ই, পরবর্তী ছবিতে একটু আমরা দেখব। এইটা ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট ডায়াবেটিস জনিত, এবং এই ট্র্যাকশনটা রেটিনাকে টান দিচ্ছে, আমরা এই ট্র্যাকশনটা ভিট্রেক্টমির মাধ্যমে কেটে দিলে সাধারণত রেটিনা সেটেল হয়ে যায়। ডায়াবেটিস রোগটি নিয়ে আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে ডায়াবেটিসের কারণে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে কিনা? ডায়াবেটিসের কারণে, এই তো কিছুক্ষণ আগেই বলেছি যে ডায়াবেটিসের কারণে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, যে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটির মধ্যে ভঙ্গুর রক্তনালী সৃষ্টি হয়, সেই ভঙ্গুর রক্তনালী অনেক সময় পাতলা পর্দার মতো সৃষ্টি করে, সেই পর্দা রেটিনার সামনে বেড়ে গিয়ে সংকুচিত হয়ে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসে,
সমস্যা, অনেক সময় এটি রেটিনাতে ছিদ্রের সৃষ্টিও করতে পারে এবং এইভাবেই রেটিনাল ডিটাচমেন্ট এর সৃষ্টি করে। ধন্যবাদ স্যার আপনাকে। ডায়াবেটিস রেটিনা চিকিৎসা কিভাবে স্যার করা হয়ে থাকে, আরেকটি বিষয় সেটি হচ্ছে রোগীরা আমরা জানি যে সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হন না, সময় মতো যদি চিকিৎসকের কাছে না এসে থাকেন তাহলে আসলে পরবর্তীতে জটিলতা কি হতে পারে? ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগের ক্ষেত্রে আমরা যেটা রোগ দেখি যে আমরা রোগ নির্ণয় করেছি, সব কিছু করেছি, রোগীকে কাউন্সিলিংয়ে করেছি যে আপনার ইনজেকশন লাগবে, লেজার লাগবে, কিন্তু রোগী অনেক সময় জিনিসগুলোকে গুরুত্বের সাথে নেয় না, বা অনেকের কিন্তু আবার আর্থিক অসুবিধাও থাকতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেরিতে চিকিৎসা শুরু করার ফলে রোগীর যে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, বা মেকুলাটা চোখের যে অংশটা কেন্দ্রটা মেকুলাকে ট্র্যাকশন দিয়ে রাখে, এক্ষেত্রে দেখে বা রোগীর দেখার যে জায়গাটা ওইটা অনেক সময় ব্লাড সার্কুলেশন কমে গিয়ে ইসকেমিক মেকুলোপ্যাথি বলে এটা সৃষ্টি করতে পারে, তখন রোগীর দৃষ্টিশক্তি অনেকাংশে কমে যায়। আঘাতজনিত কারণে কি আসলে স্যার রেটিনার সমস্যা হয়ে থাকে? আঘাতজনিত কারণে রেটিনাতে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। অনেক সময় আঘাতজনিত কারণে রেটিনাতে রক্তক্ষরণ হতে পারে, রেটিনার সামনে যে ভিট্রিয়াস আছে সেখানে রক্তক্ষরণ হতে পারে, রেটিনাতে অনেক সময় ছিদ্রের সৃষ্টি হতে পারে, সেই ছিদ্র দিয়ে পানি রেটিনার পিছনের দিকে গিয়ে রেটিনাল ডিটাচমেন্ট সৃষ্টি করতে পারে। অনেক সময় রেটিনার পেছনে যে একটা লেয়ার রয়েছে যেটাকে বলি আমরা করেড, সেখানে অনেক সময় দাগের সৃষ্টি হতে পারে করেডাল স্কার বলি। এর ফলে রোগীর দৃষ্টিশক্তি, সবগুলোর ফলে রোগীর দৃষ্টিশক্তি অনেক সময় কমে যায়। যে বিষয়গুলো নিয়ে বলছিলেন সেই বিষয়গুলোর মধ্যে আসলে কোন কোন ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়ে থাকে? রক্তক্ষরণের হলে তো অবশ্যই সার্জারির প্রয়োজন হয়ে থাকে, এবং সেটি আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা ওই প্লাসপানা ভিট্রেক্টমি করে ভিট্রিয়াসটা কেটে তারপর লেজার করে থাকি, এইভাবেই চিকিৎসা করে থাকি, এটি একটি কারণ। আর হচ্ছে যে বললাম ওই যে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে থাকলে সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়ে থাকে। জি, চোখের প্রদাহজনিত রোগ সেগুলো আসলে স্যার কি, এবং এক্ষেত্রে আসলে আপনার কাছে একটু জেনে নিতে চাই সেটি হচ্ছে কখন আসলে সেই চোখের সার্জারির প্রয়োজন হয়? চোখের প্রদাহজনিত রোগ, শরীরের যে কোনো প্রদাহজনিত রোগ চোখে অ্যাটাক করতে পারে, চোখে আক্রান্ত করতে পারে চোখকে, এবং সেই জিনিসগুলোর মধ্যে বাত বিভিন্ন, এই বাত কিন্তু আবার অনেক সময় হতে পারে, যেমন টিউবারকুলোসিস মানে ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে ইনফেকশাসও হতে পারে, আবার নন ইনফেকশাস হতে পারে। ইনফেকশাসের মধ্যে টিবিটাই আমাদের এই সাবকন্টিনেন্টে বা এই উপমহাদেশে সবচেয়ে বেশি করে, আমাদের দেশেও তাই আছে। টিবি রোগ বা যক্ষা রোগ, এটি চোখের যক্ষা বলি, এটাতে অনেক সময় চোখের বিভিন্ন ধরনের প্রদাহজনিত রোগ হতে পারে। অ্যান্টেরিয়রলি চোখের সামনের দিকে যে ধূসর অংশে সেখানেও প্রদাহ করতে পারে, আবার পেছনে যে রেটিনার লেয়ার আছে সেখানেও প্রদাহ করতে পারে, করেডও প্রদাহ করতে পারে, রেটিনার পেছনের যে চোখের যে লেয়ার সেখানে প্রদাহ করতে পারে, ইনফ্ল্যামেশন বলি। তো এই প্রদাহ করলে এই পোস্টেরিয়রে বা অ্যান্টেরিয়র ইউভাইটিসের ফলে চোখের দৃষ্টিশক্তি অনেক সময় কমে যায় এবং চোখের রেটিনা পার্মানেন্টলি ক্ষতি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্যার আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে আরওপি। এটি কি স্যার, এবং আরওপি জনিত জটিলতার ক্ষেত্রে কখন আসলে শল্য চিকিৎসার প্রয়োজন পড়ে? হ্যাঁ, আরওপি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, এটি বর্তমানে সবচেয়ে একটি চালু, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু আমাদের বাচ্চা মৃত্যুর হার অনেক কমে গেছে এবং আইসিইউ সাপোর্টও অনেক বেড়েছে। আইসিইউতে যেসব বাচ্চা থাকে, যেসব বাচ্চা নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করে, যাদের ওজন অনেক কম থাকে, সেসব বাচ্চা সাধারণত আইসিইউতে থাকে একটা লাইফ সাপোর্টে কিছুদিন থাকে, তারপর সেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তারা অক্সিজেনের সংস্পর্শে আসে, কিন্তু তাদের যে রেটিনাটা আসে সেটি কিন্তু আন্ডার ডেভেলপ থাকে। তো তাদেরকে যখন অক্সিজেন থেকে যখন বের করে ফেলা হয়, তখন এরা যে মানে আমাদের যে পরিবেশের যে অক্সিজেন সেটার যখন সংস্পর্শে আসে, তখন তাদের ব্লাড ভেসেলসগুলো, রেটিনার ব্লাড ভেসেলসগুলো সংকুচিত হয়, এবং সেক্ষেত্রে তাদের অনেক সময় যে জায়গাটা ডেভেলপ করে না, আন্ডার ডেভেলপ রেটিনা, সেখানে ব্লাড রক্তনালী আর পৌঁছতে পারে না। সেই পৌঁছতে না পারলে সেই জায়গাগুলো থেকে অনেক সময় বিজিএফ, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর নামে একটি পদার্থ সিক্রেশন হয়, যে বিজিএফটা অনেক সময় কিছু ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি করে। এই ভঙ্গুর রক্তনালীগুলো অনেক সময় ফেটে গিয়ে যে চোখের রেটিনার সামনে যে ভিট্রিয়াস আছে সেখানে রক্তক্ষরণের সৃষ্টি করতে পারে, বা এই ভঙ্গুর রক্তনালী অনেক সময় প্লোরিফারেশন হয়ে পদ্মার মতো সৃষ্টি করে এবং সংকুচিত হয়ে রেটিনাকে সামনের দিকে নিয়ে আসতে পারে। আমরা স্যার অনেকগুলো সার্জারি বা শল্য চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আসলে এই যে সার্জারির আগে এবং পরে
দুক্ষেত্রে আসলে কোনো ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, অবশ্যই রোগ নির্ণয় করলে আমরা অবশ্যই রোগ নির্ণয় করার জন্য পরীক্ষা করে থাকি। যেমন আমরা ভিট্রাস রক্তক্ষরণ থেকে থাকলে বিএসক্যান করে থাকি, কালার ফান্ডাস করে থাকি। এছাড়া অনেক সময় মানে ওকুলার কোরেন্স টোমোগ্রাফি করে থাকি, ট্র্যাকশন যে ম্যাকুলার ট্র্যাকশন কতটুকু আছে এগুলো দেখার জন্য আমরা এগুলো করে থাকি। এটা হচ্ছে আমাদের চোখের ইনভেস্টিগেশন। এছাড়া সিস্টেমিক শরীরের যে ইনভেস্টিগেশনগুলো পরীক্ষার আগে, যেমন রোগীর ব্লাড সুগারটা দেখি, তারপর ব্লাড প্রেশারটা কেমন আছে সেটা দেখি, তারপর কিডনি ফাংশন কেমন আছে, তারপর ইসিজি করে থাকি যে কার্ডিয়াক ফাংশনটা তার কেমন। এগুলো আমরা চেক না করে আমরা অপারেশন সাধারণত করি না। সার্জারি করবার পরে ফলো আপটা ইম্পর্টেন্ট। আমরা সেই ক্ষেত্রে ফলো আপে রোগীর চোখের প্রেশার বাড়ছে কিনা, রোগী কতটুক দেখছে বা চোখে একদম দেখছে কিনা, এগুলো দেখছে না কিনা, এই জিনিসগুলো আমরা সাধারণত চেক করে থাকি। এবং রেটিনাটা কেমন আছে, যেটা আমরা অপারেশন করে দিয়েছি সেটি কেমন আছে, সেটিও আমরা চেক করে থাকি। স্যার, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, সুস্থ সবল একজোড়া চোখ বা সঠিক দৃষ্টিশক্তি আমাদের জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটি কাউকে বলে বোঝাবার প্রয়োজন হয় না। কিন্তু একটি বিষয় না বললেই নয়, তা হলো চোখের যে কোনো সমস্যায় অবহেলা বা সময়ক্ষেপণ না করে দ্রুত সময়ে সঠিক চিকিৎসাটি নিতে হবে, এবং সেটি নিতে হলে যেতে হবে একজন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে। তাতে যেমন দৃষ্টিশক্তি ঠিক থাকবে, তেমনি জীবন হবে আলোকিত। সবশেষে আবারও সবার জন্য আলোকিত জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।